পোলারাইজেশন আই ক্যান স্টার্ট। আচ্ছা, তোমাদেরকে ওয়ান বাই ওয়ান কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। নাম্বার ওয়ান, একটা কাজ তোমাদের দিয়ে যেন না হয়, মানে একটা মিস্টেক তোমরা যেন না করো, সেটা আগে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে স্টুডেন্টদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে পোলারাইজেশন আর পোলারিটি। পোলারাইজেশন আর একটা ওয়ার্ড আছে, সেটা হলো পোলারিটি। এই দুইটা অনেক সময় একই মনে করে ফেলে। পোলারাইজেশন আর পোলারিটি, অর্থাৎ পোলারাইজেশনের কোনো অ্যান্সার করতেছে, তার মধ্যে তার ওয়ার্ড পোলারিটি চলে আসে। আবার পোলারিটির কোনো অ্যান্সার করতেছে, তার মধ্যে ওয়ার্ড হিসেবে পোলারাইজেশন এসে যায়। মানে পোলারিটির এক্সপ্লেনেশন দিচ্ছে, ওয়ার্ড আসে, ওয়ার্ড পোলারাইজেশন ওয়ার্ডটা ঢুকায় ফেলে। আবার পোলারাইজেশনের এক্সপ্লেনেশন দিতেছে, সেখানে পোলারিটি ওয়ার্ডটা ঢুকে যায়, মানে অর্থাৎ ইন করে। এইটা কিন্তু মানে হইতেছে যে একটা বিগ মিস্টেক হবে, এটা একটা বিগ মিস্টেক হবে। কারণ পোলারাইজেশন এন্ড পোলারিটি হচ্ছে কোয়াইট অপোজিট ফেনোমেনা। পোলারাইজেশন এন্ড পোলারিটি হচ্ছে কোয়াইট অপোজিট ফেনোমেনা। তাহলে ফার্স্ট তোমাদেরকে অ্যালার্ম করলাম যে নেভার মিক্স polarization and polarity, never mixed polarization and polarity, and always think polarization and polarity হচ্ছে opposite phenomena. Polarization and polarity opposite phenomena. Okay, so they are not inclusive. Number one. Number two, সেটা হচ্ছে পোলারাইজেশনটা হচ্ছে a phenomena of ionic compound. পোলারাইজেশন হচ্ছে a phenomena of ionic compound. তার মানে হচ্ছে তোমাদের এইচএসসি তে আয়নিক কম্পাউন্ডের ফর এক্সাম্পল নিয়ে যে কোনো কোশ্চেন করলেই তোমরা এর মধ্যে পোলারাইজেশন কে মানে পোলারাইজেশনের হেল্প নিবা। ব্যাস, একদম তোমাদেরকে আমি মানে এটা কি বলো মানে বলে দিলাম আর কি, যে এটাই ঠিক। কি সেটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের কোন অ্যাটিটিউড নিয়ে যদি কোনো কথা হয়, আয়নিক কম্পাউন্ডকে বেস করে যদি কোনো কোশ্চেন করে, তাহলে অন্য কোনো কিছু না, শুধু পোলারাইজেশন। অর্থাৎ তোমরা যা যা জানো আয়নিক কম্পাউন্ড নিয়ে, এর কোনো কিছুই এখন আর আসবে না। এখন যা আসবে সব হচ্ছে গিয়ে পোলারাইজেশন ওরিয়েন্টেড। তাহলে আয়নিক কম্পাউন্ড দেখলেই বুঝবা যে এর ভিতরে পোলারাইজেশনের মানে কিভাবে পোলারাইজেশন ইনক্লুড করে অ্যান্সার করব। তাহলে নাম্বার ওয়ান, পোলারাইজেশন পোলারিটি নেভার মিক্সড, and polarization a phenomenon of ionic compound, and all the characteristics of ionic compound will be explained by polarization. Very simple কথা, ঠিক আছে? এবার আসো পোলারাইজেশনটা কি তাহলে। Actually I can say this topic is covalent character of ionic compound. Covalent character of ionic compound. Covalent character of ionic compound. তার মানে this title can be covalent character of ionic compound. তার মানে I can start the class after saying this, যে I am going to discuss on covalent character of ionic compound. I am going to discuss on covalent character of ionic compound. তাহলে আমি কি ডিসকাস করব? কোভালেন্ট ক্যারেক্টার কার? আয়নিক কম্পাউন্ডের। কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের কোভালেন্ট ক্যারেক্টার, এটা হচ্ছে গিয়ে ডিউ টু পোলারাইজেশন। এটাই হয় কি কারণে? ডিউ টু পোলারাইজেশন। এন্ড দিস ইজ হোয়াই দিস পয়েন্ট ইজ অ্যাপ্লাইড, যে পোলারাইজেশন। তাহলে এটাকে তোমরা সিমিলটেনিয়াসলি কি দেখতেছো? সিমিলটেনিয়াসলি নাম্বার ওয়ান, এটা যেটা পোলারাইজেশন, এটা আসলে হেল্প করবে কি করতে, মানে কিসের হেল্প করবে তোমাকে? যে টু ডিসকাস অর টু এক্সপ্লেইন কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ড, টু এক্সপ্লেইন কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ড। ওকে, আচ্ছা এবার আসো দেখো, আয়নিক কম্পাউন্ড না, আয়নিক কম্পাউন্ড কোন আয়নিক কম্পাউন্ডই আইডিয়াল না। নো আয়নিক কম্পাউন্ড হুইচ হ্যাজ আইডিয়াল আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ নো আয়নিক কম্পাউন্ড হুইচ হ্যাজ পিওর আয়নিক ক্যারেক্টার। না মানে কোন আয়নিক কম্পাউন্ডের মধ্যে
আয়নিক ক্যারেক্টারটা একেবারে অ্যাবসুলেট আয়নিক এমন কোনো কম্পাউন্ড নাই। তোমরা সোডিয়াম ক্লোরাইড বলো যে আয়নিক, ঠিক না? সোডিয়াম ক্লোরাইড আয়নিক বলো তো না, সোডিয়াম ক্লোরাইড আয়নিক, হয়তো এটা বেশি আয়নিক, বাট নট আইডিয়াল আয়নিক, not absolute ionic. It has simultaneously ionic character and covalent character. It has simultaneously ionic character and covalent character. হয়তো এর ionic character more than covalent character. Whereas another compound, aluminium chloride. Aluminium chloride. And you know the characteristics of aluminium chloride is covalent. The characteristics of aluminium chloride is covalent character. তাহলে ওটা তো একটা আয়নিক কম্পাউন্ড, ওটাও তো একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে ওটা ক্যারেক্টার কেন কোভালেন্ট? কেমন কোভালেন্ট? ওটা ওয়াটারে ডিজলভ হয় না, ওয়াটার সলিউবল না, ওয়াটার সলিউবল না, ওটা তোমার ইয়ে না, কি বলে, মেল্টিং পয়েন্ট লো, ওয়াটার সলিউবল না, তার মানে কি কোভালেন্ট ক্যারেক্টার, বাট কম্পাউন্ড তো আয়নিক, তার মানে ওটা আয়নিক কম্পাউন্ড, বাট ওটার মধ্যে কোভালেন্ট ক্যারেক্টারটা কি অনেক বেশি। তার মানে হচ্ছে যে কোনো কম্পাউন্ডে, আয়নিক কম্পাউন্ডে আয়নিক ক্যারেক্টার আর কোভালেন্ট ক্যারেক্টার দুইটাই থাকে। যেটাকে তোমরা মোর আয়নিক দেখতেছো বা যেটাকে আয়নিক ক্যারেক্টার শো করতে দেখতেছো, তার মানে তার মধ্যে আয়নিক ক্যারেক্টারটা কোভালেন্টের চেয়ে বেশি আছে। আর যেটাকে দেখতেছো যে আয়নিক কম্পাউন্ড বা কোভালেন্ট ক্যারেক্টার শো করতেছে, তার মানে ওটার মধ্যে আয়নিকের চেয়ে কোভালেন্ট ক্যারেক্টারটাই বেশি সে কি করতেছে, এক্সপোজ করতেছে বা বেশি শো করতেছে। তার মানে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার হচ্ছে ইন বিটুইন ক্যারেক্টার। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার হচ্ছে ইন বিটুইন আয়নিক ক্যারেক্টার এন্ড কোভালেন্ট ক্যারেক্টার, in between ionic character and covalent character, না পিওর আয়নিক না পিওর কোভালেন্ট, in between character, কখনো আয়নিক বেশি হয় কখনো কোভালেন্ট বেশি হয়। তো এটা কেন, এটার কারণ কি, এটা কেন হবে? এটাই হচ্ছে ডিউ টু পোলারাইজেশন, এটাই হচ্ছে ডিউ টু পোলারাইজেশন, আর এটাই হয় হচ্ছে কেন, ডিউ টু পোলারাইজেশন। তাহলে আমরা ডিসকাস করে বুঝতে চাচ্ছি যে আসলে পোলারাইজেশন মানে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি, পোলারাইজেশনটা কিসের জন্য রেসপন্সিবল, এটা কোন ধরনের ফেনোমেনা, সবকিছু মিলে। ওকে, তো এই ডিসকাশনটাতে আমরা এখন যাচ্ছি। আচ্ছা, তো তোমরা এখানে ইন্ট্রোডাকশনে বলতেছো কি যে when an ionic compound is formed, when an ionic compound is formed, then cation approaches anion, cation approaches anion। যখন একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে তখন কিন্তু ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে। এই হলো ধরো ক্যাটায়ন, ক্যাটায়নিক অ্যাটম, আর এটা হচ্ছে অ্যানায়নিক অ্যাটম। এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, এটা হচ্ছে অ্যানায়ন পার্ট, এটা মেটাল পার্ট, এটা নন মেটাল পার্ট, মেটাল পার্ট নন মেটাল পার্ট, ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট। when ionic compound form, then cation approach the anion, ক্যাটায়ন কি করে, অ্যানায়নকে অ্যাপ্রোচ করে। এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। তো ক্যাটায়নের থেকে অ্যানায়নটাকে লার্জ দেখানো হয়েছে, তাই না? এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কিসের আন্ডারস্ট্যান্ডিং? এটা বোঝানোর জন্য যে ক্যাটায়ন ইলেকট্রনটা অকুপাই করে কার দিকে, ইলেকট্রনটা কার দিকে অকুপাই করে আসে, কাকে অকুপাই করে আসে, অ্যানায়নকে। কাকে অকুপাই করে আসে, অ্যানায়নকে। তাহলে ইলেকট্রন ক্লাউড যেটা, সেটা টোটালি বিলং করতেছে কে, যে অ্যানায়নিক অ্যাটম। তাহলে যখন একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে তখন মেটাল আর নন মেটালের মধ্যে যদি ফর্ম করে, তাহলে মেটাল ইলেকট্রন ডোনেট করে বিকাম পজিটিভ, নন মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বিকাম নেগেটিভ, বিকাম নেগেটিভ। এন্ড যখন তারা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে তখন ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, কি করে, অ্যাপ্রোচ করে। মানে তোমরা কেন বুঝতে চাচ্ছ না, বুঝতে চেষ্টা করো, সেটা হচ্ছে এরকম যে যখন ক্যাটায়ন হবে, ক্যাটায়ন তো সে তো মানে ধরো ক্যাটায়ন, ক্যাটায়ন এন্ডে আছে, আর যে অ্যানায়ন সে তো তার অ্যানায়ন এন্ডে আছে। এখন ক্যাটায়ন অ্যানায়নের দিকে যায় না অ্যানায়ন ক্যাটায়নের দিকে যায়,
তোমরা হয়তো বলবা স্যার দুইজন দিকে যায়, মানে তোমরা যদি মনে করো সিম্পলিফাই করো যে স্যার দুইজনই দুইজনের দিকে যায়, দুইজনই দুইজনের দিকে যায়, মানে ক্যাটায়ন অ্যানায়নের দিকে যায়, অ্যানায়ন ক্যাটায়নের দিকে যায়। এটা কোনোদিনও বাস্তবে সম্ভব এমনটা না। এটা যে কোনো এক দিক থেকে ইন্টারেস্টে থাকতে হবে, অর্থাৎ হয় ক্যাটায়নের অ্যানায়নের দিকে অ্যাপ্রোচ করার ইন্টারেস্ট থাকবে, অথবা অ্যানায়ন ক্যাটায়নের দিকে যাওয়ার ইন্টারেস্ট থাকতে হবে। হয় ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করবে, নয় অ্যানায়ন ক্যাটায়নকে অ্যাপ্রোচ করবে, যে কোনো একটা। আর এখানে প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হলো ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, অর্থাৎ ক্যাটায়ন পজিটিভ অ্যানায়ন নেগেটিভ, ক্যাটায়ন যায় অ্যানায়নের কাছে, যায়া অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে আমার আনতে চেষ্টা করে, আবার চাই যে অ্যানায়ন থেকে তার ইলেকট্রন তার দিকে আবার সরে আসুক, আবার চলে আসুক, আবার চলে আসুক, অনেকটা এরকম আর কি। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমরা অনেক সময় ধরো প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় হয় না যে অনেকে বাচ্চা বা অ্যাডপ্ট দিয়ে দেয় না, আরেকটা বেবি, তার বেবি হয়তো কাউকে দেয় ভরণ পোষণ করার জন্য, ঠিক না, এরকম দেয় না। তো দিলে পরে কি হয়, অনেক সময় এমন হয় না যে ধরো ঠিক আছে একটা কারণে দিয়ে দিছে তার বেবিকে, অন্য একটা ফ্যামিলিতে এসে দিয়ে দিছে, ওকে ফাইন দিয়ে দিছে, কিন্তু যে দিল তার কি থাকে, সবসময় মনে হয় যেন ওই বাড়িতে যায় আবার মেয়েটাকে নিয়ে আসি বা ছেলেটাকে নিয়ে আসি, বা যদি কোনো কারণে ওই বাড়িতে যায় সে, তাহলে আবার চায় কি তার ছেলেটাকে বা তার মেয়েটাকে আবার ফিরিয়ে আনতে চায়, এমনটা না। ক্যাটায়ন যখন মানে ক্যাটায়নিক যে অ্যাটম সে যখন ইলেকট্রন ছেড়ে দিছে, পজিটিভ হয়েছে, সেটা ইলেকট্রন নিয়ে যে অ্যানায়ন সে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু ক্যাটায়ন যখন অ্যানায়নের কাছে যাবে, অ্যাট্রাকশনের কারণে যখন যাবে, তখন আবার কি চাইবে, যে অ্যানায়ন থেকে ইলেকট্রন ফিরিয়ে নিতে চাইবে না, চাওয়াটাই তো ন্যাচারাল, এটা চাইবে। তার মানে ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করবে তখন চাইবে যে অ্যানায়ন থেকে ইলেকট্রন আবার নিজের দিকে নিয়ে নিতে চাইবে। কিন্তু অ্যানায়নের যে নিউক্লিয়াস, সে কি এটা ছাড়তে চাইবে? অ্যানায়নের নিউক্লিয়াস আছে না আবার, সে তো আবার এটাকে কি করতে চাইবে না, ইলেকট্রনকে ছাড়তে চাইবে না। তার মানে হচ্ছে এই ইলেকট্রনের প্রতি বোথ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে, ক্যাটায়নের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে, সিমিলটেনিয়াসলি অ্যানায়নের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে। ক্যাটায়নের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে, সিমিলটেনিয়াসলি অ্যানায়নের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে। তার মানে এই ইলেকট্রনের প্রতি দুইটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে সিমিলটেনিয়াসলি, যখন ক্যাটায়নটা অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, যখন ক্যাটায়নটা অ্যানায়নকে অ্যাপ্রোচ করে তখন এমনটা হয়। যদি এই অ্যাট্রাকশনটা না থাকতো তাহলে তো সে সব ইলেকট্রন নিয়েই চলে আসতো, তা কি আর হয়? তার মানে অ্যানায়ন তার গ্রিপে রাখতে চেষ্টা করবে, তার মানে হচ্ছে এই ইলেকট্রন নিয়ে দুইটা নিউক্লিয়াসের কম্পিটিশন, টানাটানি। এখন এই যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে ধরো সিমিলটেনিয়াস অ্যাট্রাকশন আপন ইলেকট্রন, এই কারণে কি হবে, কিছুটা হলেও ইলেকট্রন কি হবে, ক্যাটায়নের দিকে সরে আসবে, কিছুটা হলেও সরে আসবে, কিছুটা হলেও সরে আসবে, একেবারে আসবে না তা হয় না। কেন, আমি একটু বুঝাই বলি। মনে করো এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে কাগজটা, এখন আমি এই কাগজটা খুব শক্ত করে ধরে আছি, আমি এই কাগজটা খুব শক্ত করে, পেপারটা আমার হাতে খুব শক্ত করে ধরা, মানে এমন মানে খুব শক্ত করে আমার সমস্ত শক্তি দিয়ে আমি কাগজটা ধরে রাখছি। এখন এই কাগজটা যদি আমার ছেলে, ওর বয়স 7 বছর, ও যদি আইসা টান দেয় কাগজটা ছিঁড়ে যাবে না? তা আমি শক্ত করে ধরে রাখ, লাভ হইল কি? মানে আমি যত শক্ত করে ধরে রাখি না কেন, কাগজ তো দুর্বল, তাহলে সে আমার ছেলে যত কমই শক্তিশালী হোক না কেন, ঠিক না, সে কিছুটা হলেও তো কাগজ কি করবে, ছিঁড়ে নিতে পারবে না। তাহলে যখন এই ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করবে, তাহলে ক্যাটায়নের অ্যাট্রাকশন কাজ করবে, অ্যানায়নের অ্যাট্রাকশনে কাজ করবে, বাট কিছু হলেও ইলেকট্রন কি হবে, ক্যাটায়নের দিকে সরে আসবে, কিছু হলেও সরে আসবে। যার কারণে পরবর্তী অবস্থা কি হবে, লেটার এই অবস্থাটা তৈরি হবে। তার মানে এটাকে বলা হবে ডিফরমেশন অফ অ্যানায়ন বা ডিস্টরশন অফ অ্যানায়ন। এটা হচ্ছে ডিস্টরশন অফ অ্যানায়ন বা ডিফরমেশনও বলা যেতে পারে। ডিস্টরশন অফ অ্যানায়ন বা ডিস্টরশন অফ অ্যানায়ন না, ঠিক, এটা ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড।
ইলেকট্রন ক্লাউড আর ডিফরমেশন অফ অ্যানায়ন। এটা হচ্ছে ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড, ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অর ডিফরমেশন অফ অ্যানায়ন। তার মানে অ্যানায়নের কি হয়েছে, ডিফরমেশন হয়ে গেছে। কেমন করে হয়েছে? কারণ এই ক্যাটায়নের অ্যাট্রাকশনে অ্যানায়নের ইলেকট্রন কিছুটা ক্যাটায়নের দিকে চলে আসছে, মানে এই যে দুই নিউক্লিয়াসের মাঝখানে সেটা কিছুটা স্প্রেড করছে ইলেকট্রন। এখন যখন ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝখানে, বোথ নিউক্লিয়াসের মাঝামাঝি যখন স্প্রেড করে, যখন এটা স্প্রেড করে, তখন দুইটা নিউক্লিয়াসই সেই ইলেকট্রন শেয়ার করতে পারে। এ দুইজনে কি করে তখন ইলেকট্রন শেয়ার করে। আর কোন বন্ড ইলেকট্রন যদি দুইটা নিউক্লিয়াস শেয়ার করতে পারে এট এ টাইমে, তাহলে সেটা কি কোভ্যালেন্ট। তাহলে ওটা কি নেচারের হবে, কোভ্যালেন্টের। তাহলে এইভাবে একটা আয়নিক কম্পাউন্ডটা কোভ্যালেন্ট নেচারের দিকে যায়, এভাবেই একটা আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট নেচারের দিকে যায়। তার মানে এইটা যত বেশি হবে তত বেশি কোভ্যালেন্ট হয়ে যাবে, এইটা যত বেশি হবে তত বেশি পোলারাইজেশন, তত বেশি কি হবে, এটা কোভ্যালেন্টের দিকে যাবে। তার মানে এটা হচ্ছে তার আয়নিক ক্যারেক্টারের ডেভিয়েশন, আয়নিক ক্যারেক্টার হিসেবে সেই আয়নিক ক্যারেক্টারের দিক থেকে ডেভিয়েশন, আয়নিক ক্যারেক্টারের দিক থেকে ডেভিয়েশন, কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ হচ্ছে। কিন্তু আয়নিক কম্পাউন্ডের কাছ থেকে তো আর কোভ্যালেন্ট ক্যারেক্টার এক্সপেক্টেড না, কিন্তু এটা হয়। এবং এই হওয়ার কারণটা হচ্ছে পোলারাইজেশন। এই ফেনোমেনাটাকে বলে পোলারাইজেশন। দিস ফেনোমেনা, এই যে ফেনোমেনাটা, এটার নামই হচ্ছে পোলারাইজেশন। So if I say what is polarization, then I can say the distortion স্যার of সেকেন্ড ফিগারের anion। লাইনটা কি? লাইন মানে সীমানা দেখাইছি, সীমানা মানে এর এর এরিয়া ওর এরিয়া, এটা মিড, এই দুই নিউক্লিয়াসের মাঝখান, এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মিডল, মিডল বুঝাচ্ছি। এইটা ছিল আগের মিডল, ঠিক না? আগের মিডলের সময় তার এরিয়াতে ইলেকট্রন ছিল, আগের মিডলে ছিল না, কিন্তু পরের মিডলে তার এরিয়াতে ইলেকট্রন। তার মানে সে কি করছে, তার এরিয়াতে ইলেকট্রন নিয়ে আসছে টেনে, এনে সে শেয়ার করা শুরু করছে। তাহলে শেয়ার করার চান্স যখন দুইটা নিউক্লিয়াসের থাকে তখন সেটা কি হয়ে যায়, কোভ্যালেন্ট। অথচ সে কিন্তু আয়নিক কম্পাউন্ড ছিল, আয়নিক কম্পাউন্ডের ইট ওয়াজ আয়নিক কম্পাউন্ড, বাট এটা পরবর্তীতে কনভার্ট হয়েছে। তার মানে একটা কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড যদি কোভ্যালেন্ট নেচারের হয়, ভাববা যে এটা আসলে পরে হইছে, এটা আফটার এফেক্ট, after formation. The distortion of electron cloud, the distortion of electron cloud of anion by cation is called polarization. এটাকে বলা হচ্ছে polarization. তাহলে the distortion of electron cloud of anion by cation, the distortion of electron cloud of anion by cation, of anion by cation is called polarization. তার মানে হচ্ছে, মনে রাখবা, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে, আর অ্যানায়ন পোলারাইজ হয়। তবে এটা ঠিক, অ্যানায়নও ক্যাটায়নকে পোলারাইজ করে, কিন্তু ওটা খুবই নেগলিজিবল, ওটা চোখে পড়ে না। দুইটাই দুইটাকে পোলারাইজ করে, কারণ ওরও তো নিউক্লিয়াস আছে, এরও তো ইলেকট্রন আছে, কিন্তু অ্যানায়ন ক্যাটায়নকে যে পোলারাইজ করে ওইটা কনসিডারেশন নাই, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে। এই কারণে আমরা ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে এই পর্যন্তই থাকবো। তাহলে the distortion of electron cloud of anion by cation is called polarization, and this is polarization, and this phenomena is polarization. তাহলে আর্লিয়ার আমি কি বলে আসতেছি, যে আয়নিক কম্পাউন্ড আইডিয়াল হতে পারে না, আয়নিক কম্পাউন্ডের কোন আয়নিক কম্পাউন্ডই কি না আইডিয়াল না, অ্যাবসুলেট না। আয়নিক ক্যারেক্টার যেটা আয়নিক ক্যারেক্টার শো করতেছে, এর মানে হলো ওইটার মধ্যে মোর আয়নিক ক্যারেক্টার আছে, লেস কোভ্যালেন্ট। আর যেটার মধ্যে আয়নিক ক্যারেক্টার লেস, কোভ্যালেন্ট ক্যারেক্টার মোর, এমনটা হয়, তার মানে কি, তার আয়নিক ক্যারেক্টারটা ডেভিয়েটেড হয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে ট্রান্সফর্ম হয়ে গেছে। তার মানে
আয়নিক কম্পাউন্ডটার মধ্যে দুইটা ক্যারেক্টারই থাকবে, একটা কম থাকবে একটা বেশি থাকবে। দ্যাট মিনস যেটা মোর আয়নিক সেটা লেস কোভ্যালেন্ট, আর যেটা লেস আয়নিক ওটা মোর কোভ্যালেন্ট। So what is polarization বললে, this is your answer. The distortion of electron cloud of anion by cation is called polarization, and this phenomena is polarization. So এই তো polarization, and this is responsible for this phenomena, but this polarization is responsible for covalent character of ionic compound. Covalent character of ionic compound. আচ্ছা, এই বিগিনিং বা এই ইন্ট্রোডাকশনটা কি তোমরা ক্লিয়ার হইছো যে পোলারাইজেশনটা কি? ইন্ট্রোটা ঠিক আছে কিনা বলো? ফারহান, আচ্ছা ক্লিয়ার হইতো কি মানে স্টার্টিংটাই? জি স্যার। ওকে, সো এখন আমরা ন্যাচারালি কি জানতে চাইবো? এখন আমরা ন্যাচারালি জানতে চাইবো যে এই পোলারাইজেশনটা কোন কম্পাউন্ডে বেশি হয়, কেন বেশি নিজের হয়? মতো নিজে পড়বা, এত কাজ করো। আস্তে 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 কার কার ইয়ে ওপেন হয়ে গেছে? আচ্ছা দেখো দেখো পোলারাইজেশনটা এখন আমরা ন্যাচারালি কি জানতে চাইবো? এখন আমরা ন্যাচারালি জানতে চাইবো যে কোন কম্পাউন্ডে পোলারাইজেশন মোর, কোন কম্পাউন্ডে পোলারাইজেশন লেস। যেটাতে পোলারাইজেশন মোর সেটাতে কেন মোর, আর যেটাতে পোলারাইজেশন লেস সেটাতে কেন লেস। তার মানে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ পোলারাইজেশন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ রেট অফ পোলারাইজেশন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ রেট অফ পোলারাইজেশন। দ্যাট মিনস কখন পোলারাইজেশন ইনক্রিজ হয় আর কখন পোলারাইজেশন ডিক্রিজ হয়, রাইট? রাইট, সো কাম টু দিস পয়েন্ট, এন্ড এই পয়েন্টস গুলো ইন্ট্রোডিউস করতে হচ্ছে গিয়ে ফাজান্স। এই কারণে এটাকে বলা হবে ফাজান্স রুল। ফাজান্স রুল খুবই পপুলার রুল, সেটা হচ্ছে ফাজান্স রুল। ফাজান্স রুল দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবা যে হোয়েন পোলারাইজেশন ইনক্রিজ এন্ড হোয়েন পোলারাইজেশন ডিক্রিজ। অ্যাকচুয়ালি তুমি জানবা হোয়েন পোলারাইজেশন ইনক্রিজ। আচ্ছা, যদি জানো যে হোয়েন পোলারাইজেশন ইনক্রিজ, তাহলে অপোজিটটা ডিক্রিজ হবে না। তাহলে ফাজান্স রুল কি? ফাজান্স রুল কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফাজান্স রুল। সেটা হচ্ছে পোলারাইজেশন ইনক্রিজ উইথ polarization increases with, অর্থাৎ পোলারাইজেশন কিসের সাথে সাথে ইনক্রিজ হয়? হুইচ ম্যাটার? পোলারাইজেশন কিসের সাথে ইনক্রিজ হয়? নাম্বার ওয়ান সেটা হচ্ছে লেস সাইজ অফ ক্যাটায়ন। লেস সাইজ অফ ক্যাটায়ন। লেস সাইজ অফ ক্যাটায়ন কেন বলা হলো? লেস সাইজ অফ ক্যাটায়ন মানে এই কারণে লেস সাইজ বলা হচ্ছে যে মানে বিটুইন টু, যেটা লেস, অর্থাৎ যে কোনো দুইটা মানে ধরো দুইটা কম্পাউন্ডের মধ্যে যার ক্যাটায়ন যত স্মল, যার ক্যাটায়ন যত স্মল তার পোলারাইজেশন কি হবে? মোর হবে। তার মানে লেস সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর, ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর। ওকে, কারণটা কি? আমরা একটু এই জায়গাটাতে একটু আবার ছোট্ট করে এঁকে রাখি। ক্যাটায়ন যত স্মল হবে, যদিও আমি একটু তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে না, তোমরা শুধু ফ্যাক্টর রেফারেন্সে দিবা। তুমি যে বলবা যে পোলারাইজেশন এর বেশি এর কম, ওর বেশি ওর কম, এই জায়গাতে তুমি শুধু এখানে রেফারেন্স দিবা যে বিকজ অফ লেস সাইজ অফ ক্যাটায়ন। কিন্তু তোমাকে আর এটার এক্সপ্লেনেশন দিতে হবে না যে লেস সাইজ ক্যাটায়ন হলে কেন পোলারাইজেশন বাড়ে। এই এক্সপ্লেনেশন তোমাকে দেওয়া লাগবে না, কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ তো থাকতে হবে। তাহলে সেটা কি? যে ক্যাটায়ন যত স্মল হবে, ক্যাটায়ন যত স্মল হবে ক্যাটায়নের নিউক্লিয়াসের থেকে এই যে ইলেকট্রন তার ডিসটেন্স কমতে থাকবে।
তাহলে ক্যাটায়ন যত স্মল হবে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রনের ডিসটেন্সটা কমে যাবে, যার কারণে ক্যাটায়নটা বেশি কাছে যেতে পারবে অ্যানায়নের ইলেকট্রনের, এন্ড সে ইলেকট্রন বেশি করে টেনে আনতে পারবে। এই কারণে যাই হোক এটা আন্ডারস্ট্যান্ডিং। তাহলে তোমরা জেনে গেলা যে ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর, ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর, ক্যাটায়ন যত স্মল পোলারাইজেশন তত মোর হবে। ওকে, আসো সেটা হচ্ছে যে ধরো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, এই চারটার মধ্যে থিঙ্ক করো যে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড and rubidium chloride. Okay, so you need to explain the order of polarization. You need to explain order of polarization. That means এটা কি ascending order না descending order, increasing order না decreasing order, polarization এর which order, polarization এর which order. তো তোমার অ্যানসার হবে polarization এর অর্ডার এটা হচ্ছে polarization এর অর্ডার। তার মানে পোলারাইজেশন কোথায় অবজার্ভ করতেছে সবচেয়ে বেশি? লিথিয়াম ক্লোরাইডে। পোলারাইজেশন হাইয়েস্ট কোথায় হচ্ছে? লিথিয়াম ক্লোরাইডে। কেন? কারণ লিথিয়াম হচ্ছে লিস্ট সাইজ, লিথিয়াম ক্যাটায়ন লিস্ট সাইজ। এখানে এটা লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে পোলারাইজেশন কি লেস হবে না পোলারাইজেশন মোর হবে? এটা ডিপেন্ড করবে ক্যাটায়ন পার্টের উপরে। এন্ড ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু সে, তোমাকে আগে ফিক্স করতে হবে কি এটা ক্যাটায়ন পার্টের ব্যাপার না অ্যানায়ন পার্টের ব্যাপার, মানে ক্যাটায়ন পার্টের কারণে না অ্যানায়ন পার্টের কারণে। তো এখানে তো অ্যানায়ন রিমেইন সেম, অ্যানায়ন রিমেইন সেম, তার মানে এখানে ক্যাটায়ন রেসপন্সিবল। এন্ড ক্যাটায়নের কোন দিকটা রেসপন্সিবল? সাইজ অফ ক্যাটায়ন, সাইজ অফ ক্যাটায়ন। সো দ্যাট যত স্মল সাইজের ক্যাটায়ন হবে তত বেশি পোলারাইজেশন হবে, তার মানে এটাতে পোলারাইজেশন ম্যাক্সিমাম, আর এই অর্ডারে এই পোলারাইজেশন কি মিনিমাম। আর আজকে আরেকটা কথা তোমাদের সাথে অ্যাড করে দিলাম, এটা নোট করবা, আমি আমার কথার সাথে মিলিয়ে নিবা পরবর্তীতে। সেটা হচ্ছে যত বেশি পোলারাইজেশন তত বেশি কোভালেন্ট। যেই কম্পাউন্ডে যত বেশি পোলারাইজেশন, যত মোর পোলারাইজেশন তত মোর কোভালেন্ট। এই সেন্টেন্সটা মাথায় রাখো, তাহলে আর কোশ্চেন তোমার ইয়ে হবে না, অ্যান্সারটা তোমার মিস হবে না। মানে অনেক সময় অ্যান্সার ইয়ে হয়ে যায়, মানে ভুল দিকে চলে যায়। কিন্তু তুমি যদি মাইন্ডসেট থাকে যে যত মোর পোলারাইজেশন তত মোর হচ্ছে কোভালেন্ট, যত মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, তাহলে যেটা মোর কোভালেন্ট সেটা লেস আয়নিক, যেটা মোর কোভালেন্ট সেটা লেস আয়নিক। এই ডিসিশন নেওয়া যায় না? যায়। বলো এটার অ্যান্সার কি? Sir, D. D, that means cesium chloride, that means cesium chloride. ওকে, সো আমি যখন এটা এক্সপ্লেন করছি তখন সিজিয়াম ক্লোরাইড ছিল না, বাট যখন অপশন দিলাম তখন সিজিয়াম ক্লোরাইড দিলাম। তার মানে কি যে যার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে, he or she can easily say it is cesium chloride, it is cesium chloride, right? You are, তার মানে কি লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তার মানে সিজিয়াম ইজ দ্য বিগেস্ট। তো সিজিয়াম বিগেস্ট তার মানে কি লেস পোলারাইজেশন, লেস পোলারাইজেশন মানে মোর আয়নিক। তো আই হোপ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, the less size of cation একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে লার্জ সাইজ অফ অ্যানায়ন, তার মানে লেস সাইজ অফ ক্যাটায়ন বাট লার্জ সাইজ অফ অ্যানায়ন, লেস সাইজ অফ ক্যাটায়ন বাট লার্জ সাইজ অফ অ্যানায়ন, লার্জ সাইজ অফ অ্যানায়ন। তার মানে অ্যানায়ন যত বিগ হবে পোলারাইজেশন তত বেশি হবে, অ্যানায়ন যত বিগ পোলারাইজেশন তত মোর, অ্যানায়ন যত বিগ পোলারাইজেশন তত মোর। তার মানে কি
হোয়াট ইউ আন্ডারস্টুড? সেটা হচ্ছে অ্যানায়ন যত বড় হবে অ্যানায়নের নিউক্লিয়াসের ডিসটেন্স বাড়বে, তখন অ্যানায়ন যত বড় হবে তাতে করে অ্যানায়নের নিউক্লিয়াসের ডিসটেন্স বাড়বে। অ্যানায়নের নিউক্লিয়াসের ডিসটেন্স বাড়লে তো ক্যাটায়নের জন্য সেটা সুবিধা, ক্যাটায়ন বেশি করে নিয়ে আসতে পারবে। তার মানে অ্যানায়ন যত বিগ হবে, তো লার্জ সাইজ অফ অ্যানায়ন, লার্জ সাইজ অফ অ্যানায়ন। ফর এক্সাম্পল, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড and silver iodide. Silver fluoride, silver chloride, silver bromide, silver iodide. তো এখানে ক্যাটায়ন কি ফ্যাক্টর? নো, বিকজ সব জায়গায় তো সিলভার, তো ক্যাটায়ন ফ্যাক্টর না। হুইচ ফ্যাক্টর? অ্যানায়ন ফ্যাক্টর। অ্যানায়নের আবার কি ফ্যাক্টর? সাইজ ফ্যাক্টর। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সাইজ ইনক্রিজ হচ্ছে। তো সাইজ যত ইনক্রিজ হচ্ছে পোলারাইজেশনও কি হয়? ইনক্রিজ হয়। সাইজ ইনক্রিজের সাথে সাথে পোলারাইজেশন ইনক্রিজ হয়। তাহলে এইবার পোলারাইজেশন কি হবে? disorder. এইবার polarization order কি হবে? This is the order of polarization. This is the order of polarization, right? তো anion যত large, polarization তত more. Anion যত large, polarization তত more. তার মানে large size of anion. Anion এর size যত increase হবে, polarization increase হবে, right না? আচ্ছা, এবার আসো কোশ্চেন করলাম। বলো। D. হ্যাঁ, আরো কেউ বলো না ডি একটু। হবে, ডি হবে। হ্যাঁ, this time also D. This time also D. That time ও D, this time ও D. কারণ এইবার তো কোশ্চেন হলো লিস্ট সলিউবল। এবার কোশ্চেন হচ্ছে লিস্ট সলিউবল, তার মানে যেটা মোস্ট কোভালেন্ট। তাহলে হুইচ ওয়ান ইজ লিস্ট সলিউবল, তার মানে কি যেটা মোস্ট কোভালেন্ট। এবার তো মোস্ট কোভালেন্ট হচ্ছে রাইট মোস্ট স্টেজে, তাই না? তো কোশ্চেনটা দেখে দেন বুঝতে পারবা যে আসলে কোনটা চাইছে, তাই না? তো হোপ অ্যান্সার করতে পারবা না। তাহলে এইটার চাইতে এটা লেস সলিউবল কেন? অ্যান্সার করতে পারবা না। এইটার চাইতে এটা লেস সলিউবল কেন? অ্যান্সার করতে পারবা না। যদি ইন বিটুইন অ্যান্সার করতে বলে, পারা উচিত না? ইভেন যদি এমন কোশ্চেন করে যে সিলভার ফ্লোরাইড ইজ সলিউবল বাট silver chloride is insoluble in water, এক্সপ্লেইন করতে পারবে না? স্যার এরকম যদি হয় এই প্রশ্নটাই ডি তে দিল তখন? ডিতে দিবে, হ্যাঁ ডিতেই তো দিবে। স্যার এত বড় কি কি লিখবো স্যার? এত কিছু পোলারাইজেশন ডেফিনেশন লিখবা, ফাদার্স রুল লিখবা, দেন ফ্যাক্টর এক্সপ্লেইন করবা, এন্ড মানে ফ্যাক্টর এক্সপ্লেইন করবা, খুব এরকম আর কি। মোটামুটি ধরো ইলাবোরেট করে আমার নোট, ও তোমাদেরকে ভালো কথা, আজকে ক্লাসের পর আমি নোট দিয়ে দিচ্ছি, নোটটা দিয়ে দিচ্ছি। নোটটা মানে আজকে ওই ডেস্কটপে থাকতো তো সব নোটগুলো, ল্যাপটপে আমার ছিল না। পরে আজকে ডেস্কটপটাকে বের করে ওপেন করলাম, পিসি ওপেন করলাম, দেখলাম যে খুব সমস্যা হয়ে যাচ্ছে, অনেক কিছু দিতে পারতেছি না স্টুডেন্টদেরকে। পরে আজকে আবার ডেস্কটপটাও চালু করছি, চালু করাতে এখন আমার ডেস্কটপের যত কিছু আমি এখন চাইলে দিতে পারি। সে কারণে এখন আরো দেখবা যে নোট দেওয়া, শিট দেওয়া, সেটা আরো বাড়বে। তো এটা দেখবা অ্যান্সার করে দিতে পারবা। হ্যাঁ, আর একটা ব্যাপার শোনো, বিসিডি এর কোনো ব্যাপার না। আরে বাবা, বিসিডি এর আমরা কত দেখলাম যে বি এর অ্যান্সার হলো 1.5 পেজ আর ডি এর অ্যান্সার হলো হাফ পেজ। এটার হলো গিয়ে মানে ডেপথ কেমন, মানে ডেপথ কতটা আছে, সেটা অনেকটা সময় তোমার মার্কিং এর পেছনে কাজ করে। কথা বুঝছো না? শুধু পেজ বাই পেজ অনেক পেজ লিখলেই হয় না। হ্যাঁ, থার্ড ফ্যাক্টর তা হলো চার্জ অফ বোথ cation and anion are high. তাহলে পোলারাইজেশন ইনক্রিজের কথা বলা হচ্ছে না, পোলারাইজেশন ইনক্রিজ হয় কখন সেইটা বলা হচ্ছে না। তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হয় ক্যাটায়ন যত স্মল হয়, পোলারাইজেশন ইনক্রিজ হয় অ্যানায়ন যত বিগ হয়,
পোলারাইজেশন ইনক্রিজ হয়, চার্জ এটা ক্যাটায়নের দিকেই বাড়ুক আর সেটা অ্যানায়নের দিকে বাড়ুক, চার্জ যেদিকেই বাড়বে পোলারাইজেশন বেশি হবে, তাই কি না? তাই তো হওয়া উচিত কিনা? চার্জ মনে করো +1 +2 +3, +1 এর চেয়ে +2 এর বেশি অ্যাবিলিটি থাকবে না, +2 এর চেয়ে +3 এর বেশি অ্যাবিলিটি থাকবে না। তার মানে কি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার পোলারাইজেশন তত বেশি হওয়া উচিত না? আবার ভাইস ভার্সা অ্যানায়নের -1 -2 -3, মানে অ্যানায়ন যত নেগেটিভ হবে তার বেশি পোলারাইজ হওয়ার চান্স থাকবে না। তার মানে কি চার্জ যেই এন্ডেই বেশি হবে, ক্যাটায়নের এন্ডে হোক আর অ্যানায়নের এন্ডে হোক, চার্জ যেই এন্ডেই বেশি হবে পোলারাইজেশন কি হবে? মোর হবে। পোলারাইজেশন কি হবে? মোর হবে। তাহলে চার্জ অফ বোথ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আর হাই। এই কারণে বলা হচ্ছে যে ক্যাটায়নের চার্জ ইনক্রিজ হোক আর অ্যানায়নের চার্জ ইনক্রিজ হোক, তোমার কি হবে? পোলারাইজেশন মোর হবে। পোলারাইজেশন কি হবে? মোর হবে। আন্ডারস্টুড? দেখো ফর এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা ট্রেন্ড নিয়ে একটু কথা বলি। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিকে এখানে ক্যাটায়ন ফ্যাক্টর, কারণ সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম ক্যাটায়ন ভ্যারি করতেছে, তো ক্যাটায়ন ফ্যাক্টর। এখন ক্যাটায়নের কোন দিকটা ফ্যাক্টর? এটা +1 ক্যাটায়ন, এটা +2 ক্যাটায়ন, এটা +3 ক্যাটায়ন, +1 ক্যাটায়ন, +2 ক্যাটায়ন এন্ড +3 এর ক্যাটায়ন। এখন এটা চার্জ হচ্ছে +1, ওটা চার্জ 2 +2 আর ওটা হচ্ছে +3। এখন এখানে তার মানে কি কোন ফ্যাক্টরটা কাজ করতেছে? চার্জ ফ্যাক্টর। কোন ফ্যাক্টর? চার্জ ফ্যাক্টর। এখানে ভাবতে পারো যে স্যার সাইজও তো কিছু ভ্যারি করে, অর্থাৎ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম স্মল, তার থেকে অ্যালুমিনিয়াম স্মল। ওকে, সেটা এখানে আসলে খুব বেশি এফেক্টিভ না, রেদার চার্জটা বেশি এফেক্টিভ। কারণটা হচ্ছে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম সাইজ ডিক্রিজ হবে, ওটা এত বেশি ডিফারেন্স হবে না তো, কারণ এটাও সেকেন্ড শেল, ওটাও সেকেন্ড শেল, এটাও সেকেন্ড শেল পর্যন্ত যাবে, সো দ্যাট ওইটা দিয়ে তেমন একটা ভ্যারি করবে না। মেইন ফ্যাক্টর হয়ে যাবে এখানে চার্জ। এটা +1, ওটা +2, এটা +3, তো চার্জ যত বেশি পোলারাইজেশন তত মোর। চার্জ যত বেশি হচ্ছে পোলারাইজেশন তত মোর। চার্জ যত মোর হচ্ছে পোলারাইজেশন তত মোর। চার্জ যার মোর, ক্যাটায়ন যার যেই ক্যাটায়নের চার্জ বেশি সেটার পোলারাইজেশন কি হবে? মোর হবে। আন্ডারস্টুড? তাহলে এটা তো ন্যাচারাল, এটা তো খুবই সিম্পল একটা এক্সপ্লেনেশন, সিম্পল এক্সপ্লেনেশন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কোভালেন্ট ইন নেচার? A, sodium chloride, B, magnesium chloride, C, calcium chloride, and D, aluminium chloride. And this same answer? কি answer? Sir, D. হ্যাঁ, এবারও ডি, মানে এবারও ডি। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে যে ওখানে তো তিনটা ছিল, এখানে তো আরেকটা নতুন অ্যাড হয়েছে, সে হলো ক্যালসিয়াম ক্লোরাইড। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড হইলে লাভ কি? তার তো পোলারাইজেশন আরো কম, ঠিক না? এটা হলো +1, এটা +2, এটা +2, এটা +3। তাহলে হ্যাঁ এরকম, এটা +1 +2 +2 তারপর +3। এখন দুইটা +2 আছে, ওইটার দুইটা মধ্যে +2 আছে। একটা ছোট একটা বড়। হ্যাঁ না, আমি সেটাই বলতেছি যে দুইটা +2 আছে, তারপর একটা +3 আছে। তো চার্জ যেহেতু ওখানে বেশি হয়ে গেছে, তো ওটা পোলারাইজেশন বেশি। এখন তোমরা যদি আস্ক করো যে এই দুইজনের মধ্যে কি অবস্থা, তখনও তো এরই বেশি। তার মানে নতুন করে যে আসছে সে তো কম পোলারাইজেশন হওয়ালা একজন আসছে, ঠিক না? তো এখনো এটার পোলারাইজেশন বেশি ম্যাগনেসিয়ামের, স্মল হওয়ার কারণে ক্যালসিয়ামের চেয়ে, তাই না? তো ক্যালসিয়াম এখানে নতুন এই আউট অফ এই তিনটা, বাট এখানে চারটা নতুন করে আসছে কে? ক্যালসিয়াম ক্লোরাইড। কিন্তু যে ক্যালসিয়াম ক্লোরাইড আসলো ওর তো পোলারাইজেশন কম, তো এখানে অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এইদিকে তোমার একটা জিনিস বুঝো, সেটা হলো এদের ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট যেটা, বা অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, অর্ডার অফ মেল্টিং পয়েন্ট এক্সপ্লেন করতে হয়, এন্ড ইট ইজ ট্রুলি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এদের অর্ডার অফ মেল্টিং পয়েন্ট এক্সপ্লেন করতে হয়। এন্ড সেই অর্ডার অফ মেল্টিং পয়েন্টটা হচ্ছে কোয়াইট অপোজিট।
এরকম হওয়ার কথা না অর্ডার অফ মেল্টিং পয়েন্টটা, এটাও অর্ডার অফ পোলারাইজেশন, এটা তো অর্ডার অফ পোলারাইজেশন, আর যেটা অর্ডার অফ পোলারাইজেশন সেটা হচ্ছে অর্ডার অফ কোভালেন্ট, এন্ড অর্ডার অফ কোভালেন্টের অপোজিট হবে কি অর্ডার অফ আয়নিক, আর অর্ডার অফ আয়নিক কি অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, রাইট না? তাহলে পোলারাইজেশন যত বেশি হচ্ছে মেল্টিং পয়েন্ট তত কমবে না, মেল্টিং পয়েন্ট তত ডিক্রিজ হবে না, পোলারাইজেশন যত ইনক্রিজ হচ্ছে মেল্টিং পয়েন্ট তত কি হবে ডিক্রিজ হবে। তো কেন ডিক্রিজ হবে কারণটা বলতে পারবা না? তো সেটার কারণটা কি পোলারাইজেশন, এন্ড পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে, পোলারাইজেশন কেন ইনক্রিজ হচ্ছে চার্জ ফ্যাক্টর দিয়ে বুঝিয়ে দিবা, আর পোলারাইজেশন ইনক্রিজ হওয়ার কারণে কোভালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ হচ্ছে আয়নিক ক্যারেক্টারটা ডিক্রিজ হচ্ছে, যার কারণে মেল্টিং পয়েন্ট ডিক্রিজ হচ্ছে, সিম্পল। এন্ড সোডিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি সেলসিয়াস, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্ট 615 ডিগ্রি সেলসিয়াস, and aluminum chloride melting point 197 degrees Celsius, and which is really important question, and এটা এসছে 2019 এ 19 বা 18 কথা, লাস্ট দুইবারের একবার আসছে, and very important question। তাহলে চার্জ অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন বোথ হাই হতে হয়, তবে ক্যাটায়নের চার্জ দিয়ে কোশ্চেন হয়, অ্যানায়ন সাইডের চার্জ দিয়ে কোশ্চেন হয় না নরমালি, মানে অ্যানায়ন সাইডের চার্জ অ্যানায়ন ভ্যারি করে না খুব একটা, ক্যাটায়নটা নিয়ে এখানে বেশি কোশ্চেন করা হয়। দ্য লাস্ট ফ্যাক্টর, আচ্ছা আমি এখানে কয়টা ফ্যাক্টর করলাম, 4টা ফ্যাক্টর না, কিন্তু বইয়ের মধ্যে এটা 3টা ফ্যাক্টর দেখানো আছে। আচ্ছা কেন ওখানে তিনটা পয়েন্টে কেন আছে আমি একটু বলে দেই, 3টা পয়েন্ট কেমনে করছে তারা, যারা 3টা পয়েন্ট করছে বা বইয়ের মধ্যে 3টা পয়েন্টে, তো তারা কি করছে ফার্স্ট পয়েন্টে বলছে লেস সাইজ ক্যাটায়ন লার্জ সাইজ অ্যানায়ন, অর্থাৎ আমি যেটাকে 2 পয়েন্টে নিলাম না, যে আমি তো বললাম যে লেস সাইজ ক্যাটায়ন একটা পয়েন্ট নিয়েছি, লার্জ সাইজ ক্যাটায়নকে এই অ্যানায়নকে আমি আরেকটা পয়েন্টে নিয়ে গেছি, লেস সাইজ ক্যাটায়ন 0.1, লার্জ সাইজ অ্যানায়নটাকে নিয়ে গেছি 0.2 তে, আর চার্জ নিয়ে গেছি 0.3 তে, আর এখন যেটা যাচ্ছি সেটা 4। তার মানে হচ্ছে ওই যে প্রথম যে আমি যেটা লেস সাইজ ক্যাটায়ন করছি লার্জ সাইজ অ্যানায়ন করছি, ওটা 2টা করছি, বইয়ের মধ্যে সেটা 2টা থাকবে না, ওটা একটাই থাকবে, অর্থাৎ একটাই পয়েন্টে বলছে লেস সাইজ ক্যাটায়ন লার্জ সাইজ অ্যানায়ন, এই জন্য সেখানে দেখবা যে 3টা পয়েন্ট, আর আমি ডিসকাস করতেছি সেটাতে চলে আসছে 4টা পয়েন্টে, বুঝতে পারছো যে কেন 3 পয়েন্ট আর 4 পয়েন্টের ব্যাপারটা কি, কিন্তু কভার করতেছে সবই। এবার লাস্ট পয়েন্ট ফাজান্স রুলের। আচ্ছা ফাজান্স রুলের যে লাস্ট পয়েন্ট এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি, এটাই হচ্ছে যে টিচারদের বেস্ট চয়েস হলো এটা, এই পয়েন্টটা হচ্ছে টিচার চয়েস পয়েন্ট, অর্থাৎ ইনস্টিটিউশনাল কোশ্চেন গুলো হলে পরে এই পয়েন্টের বেসিসে কোশ্চেন দেওয়ার চান্স বেশি থাকে, কথা বুঝতে পারছো? তো আসো এই পয়েন্টটা তোমার এভাবে দেখা হয় যে, আমি আগে বলি আমার মতো করে যে ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল, ওকে পয়েন্টটা কি বললাম যে ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল, ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল, তার মানে ভ্যালেন্স শেলে ডি অরবিটাল থাকা, ভ্যালেন্স শেলে ডি অরবিটাল থাকার মানে এটা বুঝাচ্ছে এখানে, হ্যাঁ। তো ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল, যদিও বইয়ের মধ্যে পয়েন্টটা এই ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল এইভাবে পয়েন্টটা করা হয়নি, ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল এই পয়েন্টটা ইউজ করা হয় নাই, সেখানে যেটা ইউজ করা হয়েছে এরকম যে 8 ইলেকট্রন ভ্যালেন্স শেল আর 18 ইলেকট্রন ভ্যালেন্স শেল, 18 ইলেকট্রন ভ্যালেন্স শেল and 18 ইলেকট্রন ভ্যালেন্স শেল, 8 ইলেকট্রন ভ্যালেন্স শেল আর হচ্ছে 18 ইলেকট্রন ভ্যালেন্স শেল। কোন কোন ক্যাটায়নের ভ্যালেন্স শেল 8 ইলেকট্রন থাকে, আর কোন কোন ক্যাটায়নের ভ্যালেন্স শেলে 18 ইলেকট্রন থাকে। তো ওখানে কম্পারিজনটা এভাবে দেখানো হয়েছে যে 8 ইলেকট্রন ভ্যালেন্স শেলের চেয়ে 18 ইলেকট্রন ভ্যালেন্স শেলে পোলারাইজেশন বেশি হয়, 8 ইলেকট্রন ভ্যালেন্স শেলের চেয়ে 18 ইলেকট্রনের ভ্যালেন্স শেল যেটা তার সেই দিকে পোলারাইজেশন বেশি হয়।
তো ওইটাই আর কি আমরা আমরা নরমালি এটাকে একটু চেঞ্জ করে নিয়ে বলছি যে ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল, কারণ 18 ইলেকট্রন ভ্যালেন্স শেলে কখন পসিবল হবে বা কাদের পসিবল হবে, যাদের কাছে কি আছে, ডি অরবিটাল আছে। যেই অ্যাটমে বা যে মেটালে যে ক্যাটায়নে কি থাকে, ডি অরবিটাল থাকে, তার পক্ষেই থাকা পসিবল। এই কারণে এটাকে পয়েন্টটাকে সিম্পলিফাই করার জন্য আমরা বললাম যে ডি অরবিটাল ইন ভ্যালেন্স শেল। দ্যাট মিনস যদি কোনো অ্যাটমের ক্যাটায়নের ভ্যালেন্স শেলে ডি অরবিটাল থাকে আর অন্য ক্যাটায়নের ভ্যালেন্স শেলে ডি অরবিটাল নাই, বিটুইন টু ক্যাটায়ন একটা ক্যাটায়নের ভ্যালেন্স শেলে ডি অরবিটাল আছে আর একটা ক্যাটায়নের ভ্যালেন্স শেলে ডি অরবিটাল নাই, তাহলে তোমরা রিমেম্বার মাই ইনস্ট্রাকশন, তাহলে তোমরা এই ফ্যাক্টরে চলে আসবা। যদি এমন কম্পারিজন দেয়, যদি সাব টাইপ অফ কম্পারিজন দেয় যে দেখলা যে একটা ক্যাটায়নের কাছে ডি অরবিটাল আছে তো আরেকটাতে নাই, তাহলে প্লিজ এই ডিরেক্ট এটাতে চলে আসবা। ডোন্ট থিঙ্ক দ্য প্রায়র, আগের গুলোকে চিন্তাই আনবা না, তাহলে তুমি অ্যান্সার ভুল করবা। সো দ্যাট যদি দেখো যে এরকম ফ্যাক্টর আছে যে দুইটা ক্যাটায়নের মধ্যে এই ডিফারেন্সটা থেকেই যায় যে ডি অরবিটাল আছে আর একটাতে নাই, তাহলে তোমরা মনে করবা যে এটা এই ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করতে হবে। এখানে ক্যাটায়নের সাইজ, ক্যাটায়নের চার্জ কোনো কিছুই আনা যাবে না। আন্ডারস্টুড? আসো আমরা এক্সপ্লেন করি। আসো, ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল এরকম যে হুইচ ওয়ান ইজ মোর আয়নিক বিটুইন সোডিয়াম ক্লোরাইড and copper chloride. ঢাকা বোর্ডের কোশ্চেনটা এটা। Which one is more ionic between sodium chloride and copper chloride? Which one is more ionic between sodium chloride and copper chloride? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইডের মধ্যে কোনটা মোর আয়নিক, ভাইস ভার্সা কোনটা মোর কোভ্যালেন্ট। তাহলে তখন তুমি সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড, কপার ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড। ও আচ্ছা, ওই যে আমাকে ফারহান মাঝখানে বললো যে স্যার আমি এই অ্যান্সারটা মানে ডি এর অ্যান্সার হলে পরে এটাকে ইলাবোরেট করবো কিভাবে। আচ্ছা, তুমি কি পোলারাইজেশনের এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না? ওই যে যেটা আমি ইন্ট্রুতে বলে আসছি, ইন্ট্রু পার্টে যেটা বলে আসছি যে আয়নিক কম্পাউন্ড আইডিয়াল হয় না, তার মধ্যে পোলারাইজেশন হয় এবং পোলারাইজেশন হয়ে তার ডেভিয়েশন হয়, এই যে একটা গল্প আছে না এর মধ্যে, তো ওই কথা আসলে তো এটা বলাই যায়, ঠিক না? তো পোলারাইজেশনের যে জেনারেলাইজেশন, পোলারাইজেশন যে একটা ফেনোমেনা, সেটা তো এক্সপ্লেন করে আসতে হবে, তাই না? তো তখনই তুমি এটা ইলাবোরেট করতে পারো। তো দেখো এই কোশ্চেনটা যে হুইচ ওয়ান ইজ মোর আয়নিক, সোডিয়াম ক্লোরাইড নাকি কপার ক্লোরাইড? কপার ক্লোরাইড কোনটা? তো সোডিয়াম ক্লোরাইড এন্ড কপার ক্লোরাইডের মধ্যে একটা ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন, একটা ক্যাটায়ন হচ্ছে কপার প্লাস ক্যাটায়ন। তার মানে এখানে হচ্ছে সোডিয়াম প্লাস ক্যাটায়ন এন্ড কপার প্লাস ক্যাটায়ন, সোডিয়াম প্লাস ক্যাটায়ন এন্ড কপার প্লাস ক্যাটায়ন। সোডিয়াম প্লাস ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p কত? 6, 2p কত? 6। অন্যদিকে কপার 29 এর কপার প্লাস 1 এর কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, রাইট না? তাহলে সোডিয়াম প্লাস হলে দিস কনফিগারেশন আর কপার প্লাস হলে দিস কনফিগারেশন। এখন তোমরা চিন্তা করো তো যে যে আগের ফ্যাক্টর দিয়ে বুঝাইতা, তাহলে এটাতে পোলারাইজেশন বেশি হয়ে যেত না যদি আগের ফ্যাক্টর গুলা অ্যাপ্লাই করতা? তাইলে এটাতে পোলারাইজেশন বেশি হতো না, এটা স্মল সাইজ ওটা বিগ সাইজ, রাইট না? কিন্তু তা তো না, রিয়েলিটি তো তা না। রিয়েলিটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দেন কপার ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দেন কপার ক্লোরাইড। তার মানে সোডিয়াম ক্যাটায়ন কপার ক্যাটায়ন ইন্ট্রোডাকশন করবা যখন, তখন দেখবা যে এটার কাছে ডি অরবিটাল নাই, এর কাছে ডি অরবিটাল আছে। এর হচ্ছে 8 ইলেকট্রন আউটার শেলে আর এর হলো 18 ইলেকট্রন আউটার শেলে। দেখো এই যে, তাহলে ওই যে কথাটা, এই যে 8 ইলেকট্রন ব্যালেন্স শেলে থাকার চেয়ে 18 ইলেকট্রন ব্যালেন্স শেলে থাকলে পোলারাইজেশন বেশি হয়। 8 ইলেকট্রন থাকার চেয়ে 18 থাকলে পোলারাইজেশন বেশি হয়। তার মানে আসলে ডি অরবিটাল থাকলেই বেশি হয়। তাহলে which compound is more ionic between sodium chloride and copper chloride? So your answer, sir, it is sodium chloride. আর যদি বলি which one is more covalent, then তোমার answer, sir, it is copper chloride.
তো যখন অ্যান্সার করবা তখন দুইটা সাইডই বলবা, যেটা মোর আয়নিক এটা লেস আয়নিক, এটা মোর কোভালেন্ট এটা মোর কোভালেন্ট এটা লেস কোভালেন্ট, একটা মিক্স কোশ্চেন মিক্স অ্যান্সার করবা। তাহলে এই দুইটা কম্পাউন্ডে পোলারাইজেশনটা হচ্ছে কার দিকে বেশি? কপারের দিকে বেশি। তো আই হোপ ইউ ক্যান অ্যান্সার দিস। তাহলে ডি অরবিটাল থাকলে ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন দেখবা, দেখবা যে ক্যাটায়নের কি ডি অরবিটাল আছে কিনা। যদি থাকে, এন্ড এটা বুঝতেই পারবা আসলে ট্রানজিশন এলিমেন্ট দেখলেই তো বুঝে যাবা, ঠিক না? এখন এটা আর কার কার মধ্যে কম্পারিজন হতে পারে? সোডিয়াম ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইডের কম্পারিজন দিছে, সোডিয়াম ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইডের কম্পারিজন দিছে। এখানে কম্পারিজন গুলা সোডিয়াম ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইডের কম্পারিজন আমরা নোটিস করেছি। সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা সিলভার ক্লোরাইডকে কম্পেয়ার করতে দেখেছি। সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইড যশোর বোর্ডে মেবি এটা দিছে হচ্ছে গিয়ে তোমার ঢাকা বোর্ড, ওটা দিছে যশোর বোর্ড। এটা যশোর বোর্ড 2016-এ, এটা ঢাকা বোর্ডের 2016-এর। তাহলে সোডিয়াম ক্লোরাইড, তবে সেখানে ভার্সাস হচ্ছে সিলভার ক্লোরাইড। এন্ড রিমেম্বার এটার যে এক্সপ্লেনেশন ওটারও সেই এক্সপ্লেনেশন, অর্থাৎ ওখানে হচ্ছে সোডিয়াম পজিটিভ যেটা আছে ওটা স্টিল একই, কিন্তু এখন যে সিলভার পজিটিভ, আর তুমি ভাববা যে স্যার সিলভার তো আমার রেঞ্জের বাইরে চলে গেল, আমার রেঞ্জের বাইরে চলে গেছে, কিন্তু আমি তোমাদেরকে আজকে থেকে আগেও বলছি যে সিলভারকে আর রেঞ্জের বাইরে ফেলার কোনো সুযোগ নাই, কারণ সিলভার এত কমন হয়ে যাচ্ছে এখন। সিলভার 47 এটা তোমার এত কমন হয়ে যাচ্ছে যে এটা তুমি মনে করলে হবে না যে স্যার এটা আমার আউট অফ রেঞ্জ, এই এক্সকিউজ আর হবে না। সিলভার 47 সিলভার প্লাস হলে পরে কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 5s2 5p6 আর হলো 5d, ওটা তো 3d, সরি 3d পরে 4d তো আছে এখন। আচ্ছা এটা ইয়ে করে নেই, 3d 4s করে নেই, 3d10 4s2 তারপর 4p6 4p6 তারপরে হলো গিয়া 4d10। এই যে তাহলে ঠিক কপারের নিচের এলিমেন্ট না এটা, কপার ছিল হলো 3s2 3p6 3d10, তাহলে সিলভারের সময় কি হবে? 4s2 4p6 4d10 4d10, এই দেখো 18 ইলেকট্রন 18 ইলেকট্রন, তাহলে সিলভার হ্যাজ 18 ইলেকট্রন, সিলভার হ্যাজ 18 ইলেকট্রন, সিলভার হ্যাজ d orbital, so silver has more polarization. তার মানে এটা সোডিয়াম ভার্সাস সিলভার ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ক্লোরাইড কপার ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইডও পসিবল হতে পারে। তারপরে তো আরো আমরা চাইলে আরো দিতে পারি, আমরা এরকম দিতে পারি যে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড না দিয়ে সোডিয়াম ক্লোরাইড দিলাম না, তারপর দিলাম পটাশিয়াম ক্লোরাইড ভার্সাস সিলভার ক্লোরাইড, দিতে পারি আমরা। এন্ড আরেকটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে আমরা জিঙ্ক ক্লোরাইড দিতে পারি, কারণ ক্যালসিয়ামও 2+, জিঙ্কও 2+, ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম অক্টেট ফিল আপ করে, জিঙ্কের দেখবা যে 3d আছে, তো এটা ক্যালসিয়াম ক্লোরাইড ভার্সাস জিঙ্ক ক্লোরাইডও হতে পারে। এন্ড আই এক্সপেক্ট ফ্রম ইউ যে পোলারাইজেশন, আয়নিক ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার, ফাজার্স রুল, এই যে আজকে টোটাল ক্লাসটা তোমাদের যখনই ধরো প্রয়োজন হবে, এই এরিয়াতে যখন আসবে কোশ্চেন আসবে, টিচাররা এই এরিয়াতে যাবে, তখন তোমরা যেন রিপ্লাই দিতে পারো, রেসপন্স করতে পারো, এফিসিয়েন্সি, নিজের এফিসিয়েন্সিটাকে যেন দেখাতে পারো, এটা আমার এক্সপেকটেশন আর কি। তো এই হচ্ছে আজকের টোটাল ক্লাস। তার মানে আজকের ক্লাসের যখন ক্লাসটা তোমাদের হ্যান্ডে যাবে, তার মানে এইটা কি হিসেবে নিবা যে দিস ক্লাস ইজ ক্লাস অফ polarization and class of Fajar's rule. Understood?